দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি NBER প্রেজেন্টস সময়ের আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথে আজকে আমি হিমাদ্রি রাহা। দর্শক, সময়ের আলাপন অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেমিটেন্স প্রবাহের গতিধারা। দর্শক, আর এই রেমিটেন্সের বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আমরা পেয়েছি অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ। জনাব পারভেজ, আপনাকে স্বাগত আমাদের NBER স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে NBER এর গবেষণায় আগ্রহী সমস্ত দর্শকদের শুভেচ্ছা। ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি, রেমিটেন্সের বর্তমানে দেশের রেমিটেন্স প্রবাহের গতিধারাটা কেমন। তো এই বিষয়টা নিয়ে যদি বলেন আপনি আমাদেরকে মাধ্যমে দর্শকদেরকে যাতে কিছু একটু উপস্থাপন করেন, দেশে বর্তমানে রেমিটেন্সের গতিধারাটা কেমন। আপনাকে অনেক ধন্যবাদ। এই জন্যই আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি, আমরা যে উন্নয়নে আগিয়ে যাচ্ছি, আমাদের অর্থনীতির কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ফাউন্ডেশন আপনার পিলার রেমিটেন্স। এবং বাংলাদেশের আমাদের যেই মাইগ্রেটেড, আমাদের যারা বাইরে কাজ করছে এবং অনেক দিন ধরে আছে এবং বিভিন্ন পিরিয়ডের জন্য যায়, তাদের পাঠানো রেমিটেন্স এখন প্রায় গত বছরে বা আমরা মোরলেস একটা গড়ে $15 বিলিয়ন। সো $15 বিলিয়ন। তো সেটা আপনি কল্পনা করেন যে আমাদের অর্থনীতিতে কী পরিমাণ সাপোর্ট দিচ্ছে প্রবাসী বাঙালিরা, যারা টেম্পোরারি কিছুদিনের জন্য অথবা দীর্ঘদিনের জন্য ওখানে আছেন। রেমিটেন্সের আপনি যেভাবে একটু বড় ক্যানভাসে প্রশ্ন করেছেন, রেমিটেন্সের গতিধারা কি বলতে গেলে, আমাদের তো রেমিটেন্স আসছে কিছু দেশ থেকে, এবং আপনার আমরা আমাদের রেমিটেন্সের বাস্কেট বা মার্কেট আমরা বেশি বাড়াতে পারিনি। তবুও আমাদের রেমিটেন্সগুলো আসছে মূলত 1 নম্বরে আছে সৌদি আরবিয়া, 2 নম্বরে কুয়েত, এইভাবে বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রি আছে, মালয়েশিয়া আছে। সো গত বছর কোনো একটা সময়ে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরাক যুদ্ধ বা এইসবে আমাদের রেমিটেন্সে একটা ভাটা পড়েছিল। এই জায়গায় আমরা কিন্তু খুবই চিন্তিত হয়ে গেছিলাম, এবং দেশের সবই অর্থনীতির ছাত্র, অর্থনীতির সঙ্গে যারা জড়িত, তারা খুবই চিন্তিত হয়ে গেছিল। অনেক সংকটময় পরিস্থিতির অবতারণা হয়েছিল। কিন্তু দেখা গেছে যে কয়েক মাসের পরেই আবার এটা ভাটাটা আবার জোয়ারে, রেমিটেন্সের জোয়ারে ফিরে আসতে শুরু করে। কেন? প্রথম কথা হচ্ছে ভাটাটা হয়েছিল কেন? ভাটা হয়েছিল ওই সমস্ত দেশে গোলযোগ, ওই সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি, এবং আমাদের ওই জান্নাতের অনেকে ফিরে আসতেছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রে আমাদের অনেককে ফিরিয়ে দিচ্ছিল, এবং আবার আমাদের কর্মী যাওয়ার যেই ধারা, সেখানে আপনার বিচ্যুতি হয়েছিল। এই সমস্ত কারণেই তাহলে কি আমরা বলবো যে যুদ্ধবিগ্রহ দেশগুলোতে এখন পুনর্গঠনের জন্য আবার অনেক বাঙালিকে তারা নিয়েছে? আমরা কি বলবো যে সৌদি আরবের ক্ষেত্রে ব্যাপক হারে আবার সিচুয়েশনটাকে চেঞ্জ করা হয়েছে, যে আমাদের অনেক মানুষ সৌদি আরব যেতে পেরেছে? কোনোটাই না। এই সাফল্য সরকারের, বলবো এই সাফল্য বাংলাদেশ ব্যাংকের, এই সাফল্য ব্যাংকগুলো, যে তারা আগে যে পরিমাণ একদম লাট সাহেবের মতো ব্যাংকে বসে থাকতো বিদেশে, রেমিটেন্স হাউসগুলো এবং রেমিটেন্স আর্নিং ব্রাঞ্চগুলো, তারা কিছুটা প্রোঅ্যাক্টিভ হলো। তারা চেষ্টা করলো যে আমাদের কর্মীদের কর্মক্ষেত্রে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে আরও সেবা একটু বেশি দিয়ে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনা। তার মানে হুন্ডি চ্যানেল থেকে ব্যাংকিং চ্যানেলে টাকা বেশি এসছে বলে আমরা আমাদের সেই ভাটাটা আবার আমরা জোয়ার দেখতে পেয়েছি। তাই আমাদের যেটা, আমি এই আপনাদের টকশোর মাধ্যমে NBER থেকে আমরা যেটা জানাতে চাই, যে NBER এর গবেষণা থেকে আমরা যেটা জানাতে চাই, এটাতে আমাদের কিন্তু খুব বেশি আনন্দিত হলে চলবে না। কারণ মিডল ইস্টার্ন মার্কেট এবং ওয়েস্টার্ন মার্কেট এর অনেক জায়গায় কিন্তু এখন অর্থনৈতিক মন্দা। তো সেখানে আমাদের মানুষরা গিয়ে যে আরও বেশি করে রেমিটেন্স আনবে, এই ব্যাপারে আমার সন্দেহ আছে, প্রচুর সন্দেহ আছে। তবে যেটা সম্ভব, যে বলে না যে নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে, এখন পশ্চিমা বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলো, ব্রেক্সিট হওয়ার পরে ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থা খারাপ হওয়ার পরেও, আমেরিকারও একটা স্লোডাউনের পরেও নতুন নতুন বাজারে আমাদের লোকরা যেতে শুরু করলো। এবং আমি মনে করি আজকের আপনার আলোচনা থেকে জাতি বা সবাই নীতি নির্ধারকরা অন্তত এই জিনিসটা আরেকবার করে অনুভব করবেন
যে সময় নষ্ট না করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়দেরকে, আমাদের রাষ্ট্রদূতদেরকে ব্যাংকের ম্যানেজারের মতো করে রেমিটেন্সের জন্য নতুন বাজার অনুসন্ধান করা এবং সেই সব বাজারে আমাদের লোকদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করা এবং রাষ্ট্রদূতরা রাজার মতো করে মনস্তত্ত্ব থেকে বেরিয়ে এসে তারা যদি দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য আমাদের যে ম্যান পাওয়ার এক্সপার্ট মন্ত্রণালয় আছে এগুলো সবগুলো মিলে আমরা মনে করি আমাদের এখনই কাজ করার সময়। আপনি যেটা বললেন স্যার রাষ্ট্রদূতের কথা, মানে তার মানে আপনার আরেকটু যদি মানে সিম্পলিফাই করে বলতে চাই, বিস্তারিত বলতে চাই, মিডল ইস্ট কান্ট্রি তো স্যার সেখান থেকে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তো স্যার আপনার কথা অনুযায়ী যেটা জানলাম যে বেশিরভাগ রেমিটেন্স আসে টপ 10 এর মধ্যে ওরাই উপর দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সেই দেশগুলোতে আমাদের রাষ্ট্রদূতগুলোর ভূমিকা কি হতে পারে? আপনি বললেন যে ভূমিকা রাখতে হবে, তো কি ভূমিকা তারা রাখতে হতে পারে একজন অর্থনীতিবিদ হিসেবে, বিনিয়োগ বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? দেখেন, ঢালাওভাবে রাষ্ট্রদূতদেরকে আমি দোষ দিতে চাচ্ছি না, কিন্তু একথাও অনস্বীকার্য যে আমি মালদ্বীপের রাষ্ট্রদূতকে দেখেছি, আমি ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার রাষ্ট্রদূতদেরকে দেখেছি, তারা যে পরিমাণ অ্যাক্টিভ থাকে বাংলাদেশে, যে বাংলাদেশে তাদের বাজার বাড়ানো যায় কিনা, কিভাবে তারা তাদের দেশের সঙ্গে আমাদের সঙ্গে বাইলেটারাল ট্রেড বাড়ানো যায় কিনা, আমরা দেখেছি আমাদের রাষ্ট্রদূতদেরকে ওই ধরনের তৎপর না হতে। আমাদের রাষ্ট্রদূতরা অনেকাংশে আমাদের রাষ্ট্রের বা রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ওখানে যান, তারা পতাকা লাগান, যদিও রাষ্ট্রদূত পোস্টটা কিন্তু অনেক ছোট। পৃথিবীর দেশগুলোকে যদি 3 ভাগে ভাগ করা হয়, কোনো কোনো দেশের রাষ্ট্রদূত যুগ্ম সচিব, কোনো কোনো দেশের রাষ্ট্রদূতের পদমর্যাদা অতিরিক্ত সচিব, কোনো কোনো দেশের রাষ্ট্রদূতের পদমর্যাদা সচিব, আমেরিকার, অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডের। তো ওনারা ওখানে গিয়ে ঠিক খেয়ে হারিয়ে ফেলেন যে রাজনৈতিক স্বীকৃতির জন্য রাষ্ট্রদূত বিনিময় হয়েছে, পলিটিক্যাল পারপাস ছাড়াও একটা প্রত্যেকটা আমাদের এম্বাসিতে আমাদের দেখবেন যে ডিফেন্স অ্যাটাচি আছে, তারা 2 দেশের মধ্যে সামরিক চুক্তি, সামরিক সেনাবাহিনীর ট্রেনিংয়ের জন্য আদান প্রদান এগুলো তারা করে। তারপর আপনি দেখবেন যে ট্রেড কাউন্সিলররা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি দুটো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য থেকে লোক আনা, লেবার আনা বা পেশাজীবী নিয়ে যাওয়ার কাছ থেকে এরকম সেকশনস আছে, তারা ঠিক কাজ করে না। এবং অনেকাংশে আমরা দেখেছি ম্যান পাওয়ার যেসব দেশে আমরা পাঠিয়েছি, আমাদের শ্রমিক ভাইরা, আমাদের কর্মী ভাইরা, আমাদের বোনরা যারা ওখানে গিয়েছে হাউস হেল্প হিসাবে, ডোমেস্টিক হেল্প হিসাবে, তারা নিগৃহীত হচ্ছে আমাদের দূতাবাস নির্লিপ্ত। আমি ওদিকে যেতে চাচ্ছি না, ওই বেশি যেতে চাচ্ছি না। আমি যেতে চাচ্ছি রাষ্ট্রদূতদের ওখানে পাঠিয়ে হয়েছে, এম্বাসি ওখানে খোলা হয়েছে ওই দেশের সাথে, যেটাকে আমরা থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলি, যে ওই দেশের যেটা কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ, আমরা সেই জিনিসগুলো তাদের সঙ্গে সম্পর্ক করব, মানব সম্পদ লাগলে তা দেবো, চা লাগলে তা দেবো, এবং ওদের থেকেও আমাদের যদি শিক্ষার ব্যাপারে কোনো ট্রেনিং লাগে বা সেনাবাহিনী ট্রেনিংয়ের ব্যাপার থাকে, অস্ত্রশস্ত্র কেনার ব্যাপার থাকে, আমরা তা করব। এই জায়গায় আমাদের দূতাবাসগুলো আপনার ঘাটতি আছে। আমি মনে করি যে সরকার কিন্তু এখন রাষ্ট্রদূতদেরকে বেশ চাপ দিয়েছে। আমি মনে করি চাপ দেওয়া না, সরকারের কাছে মোটা দাগে আমরা জানি বিশ্বের কোন কোন দেশে, মেক্সিকো এবং অনেক অনেক দেশে এখন নতুন করে মানুষ যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ওই দেশে আমাদের দূতাবাসগুলোকে যদি ব্যাংকের ম্যানেজারের মতন টার্গেট দেওয়া হয় যে তোমাদেরকে এই পরিমাণ লোক ওখানে পাঠাতে হবে, তাহলে আমরা ভালো ফল পাবো। বিষয়টা স্যার একটা মানব সম্পদ রপ্তানির থেকে তো এভিডেন্সটা আসছে, মানে বলা যায় যে এভাবে যদি বলতে চাই, তো এই যে মানব সম্পদগুলোকে স্যার দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য মানে সরকারের কি ভূমিকা থাকতে পারে এই ক্ষেত্রে? এই জায়গায় আমি হয়তো এমন একটা কথা আপনাকে বলবো যে, কারণ আমরা দেখি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ শ্রমিকের অভাব, বরাবর যেটা আমরা অভিযোগ পাই বা আমরা সরেজমিনে একটা বিষয়গুলো যখন বুঝি বা দেখি, তখন আমরা দেখি যে বাংলাদেশি শ্রমিকের অনেক চাহিদা আছে, কিন্তু দক্ষ শ্রমিকের অভাব। তো সেই মানে সেই বাজারটা কি স্যার আমরা ধরতে পারি না আমাদের মানব সম্পদ দিয়ে? এখন এমন একটা কথা আমি আপনাকে বলবো যে এ ব্যাপারে আমার যারা আজকে দর্শক শ্রোতা আছে অনেকে আমার কথায় খুব বিস্মিত হবেন। সেটা হচ্ছে, প্রিয় সঞ্চালক, ওয়ান্স আপন আ টাইম আমরা একেবারেই লেবার পাঠাতাম, পরবর্তীতে আমরা সেমি স্কিল লোক পাঠাতাম। দক্ষ মানব সম্পদ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ কখনো তার প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে
ফিলিপিনের সাথে, ইন্দোনেশিয়ার সাথে আমরা পারিনি। দক্ষ মানব সম্পদ কি বোঝাচ্ছে? যেমন একদা ভারত আপনার তার সমস্ত ইঞ্জিনিয়ার যারা চাকরি পাচ্ছে না তাদেরকে আপনার জাস্ট 2 বছরের 1 বছরের ট্রেনিং দিয়ে ম্যারিন ইঞ্জিনিয়ার করে বিশ্বের ম্যারিন ইঞ্জিনিয়ার যে বাজার তারা ছিল দখল করেছে। ফিলিপিন, নেপাল এরা আপনার হাউস হোল্ড পাঠিয়ে দখল করেছে। আমি বাংলাদেশ থেকে ডোমেস্টিক হার পাঠানোর বিরোধী, আপনি বোঝার জন্য বলছি। সেরকম আন্তর্জাতিক বাজারে নার্স এর একটি ঘাটতি ছিল। আমাদের এখানে এখন হয়তো কিছু নার্স যাচ্ছে, কিন্তু আমরা এই জায়গায়ও ভালো করিনি। কিন্তু যেই জিনিসটি আপনাকে আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই, সতর্কমূলক বার্তা, আমি বেশ কয়েকটি দেশে ঘুরে এসে এখন যেই জিনিসটি দেখলাম আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। কারণ এই যে আপনি দক্ষ কথাটা বললেন, কাকে দক্ষ বলবেন? এখন একজন ইলেকট্রিশিয়ান, স্যানিটারি মিস্ত্রি, প্লাম্বার, ড্রাইভার, মেকানিক্স, এদেরকে আমরা দক্ষ বলছি। এখন ওই সব দেশে প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে, আবার বলছি প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে, আমার দেশের মিস্ত্রি, আমার দেশের মেকানিক, আমার দেশের এই ইলেকট্রিশিয়ান আর কিচ্ছু করতে পারবে না। মোর অর লেস মোস্ট অফ দ্য থিংস আর ইলেকট্রনিক, মোর অর লেস মোস্ট অফ দি পাওয়ার সিস্টেম, এনার্জি সিস্টেম ইজ সোলার। তো যার জন্য আগে যেখানে একজন ইলেকট্রিশিয়ান পাঠাতে চলতো, এখন সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাঠাতে হবে। আগে আমি আলোচনা দীর্ঘ না করি, আমি এটাও দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংক ট্যাঙ্কে টেলার হওয়ার জন্য আমাদের কাছে দক্ষ মানব গোষ্ঠী নাই। আমার ছাত্ররা, আমার এমবিএরা ওখানে ব্যাংকে টেলারের চাকরিও পাবে না। যার জন্য আমাদের একটা কথা আছে যেটা আমরা উচ্চারণ করতে লজ্জা পাই, সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা মাস্টার্স করে আমেরিকাতে গিয়ে ম্যাকডোনাল্ডসে ফাস্টফুডের কোম্পানিতে কাজ করে অথবা পেঁয়াজ কাটে। সো এই কথাটা এখন বলে দেওয়ার সময় এসে গেছে যে হোল ওয়ার্ল্ড যে পরিমাণ প্রযুক্তির বিকাশ হয়েছে, তাই সরকারের ভূমিকা এখন শুধু দক্ষ মানব সম্পদ পাঠানো নয়। কারণ আমাদের দক্ষ মানব সম্পদের অভাব আছে প্রিয় সঞ্চালক, দেশের মধ্যে অভাব আছে। আপনি তো জানেন, আপনি নিজেই জানেন যে আমি অনেকবার পার্সোনাল কমিউনিকেশনসের জন্য অফিসারের জন্য বিজ্ঞাপন দিয়ে একজন লোকও পাইনি। আপনি নিজেই জানেন যে সেক্রেটারিয়াল প্র্যাকটিসের জন্য এখন দক্ষ লোক নেই। আপনি নিজেই জানেন যে ডিজিটাল অফিসার হওয়ার জন্য ডিজিটাল অফিসে আমাদের দক্ষ জনসংখ্যা লোক নেই। তো যেখানে আমাদেরই দক্ষ লোক নেই, সেখানে আমরা পাঠাবো কাকে? বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা সিম্পল ডিগ্রি করছে, যারা এমবিএ করছে, যারা এমএস করছে, দে আর আগের যুগের তারা জেনারেলিস্ট, আগের যুগের মধ্যে তারা জেনারেলিস্ট রয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে দক্ষ জনগোষ্ঠী বলতে একদম পরিষ্কার অর্থে আপনি বুঝি, সেটা হচ্ছে বাংলাদেশের নার্সিং কলেজগুলো, নার্সিং ইনস্টিটিউটগুলো যেই সমস্ত আপনার নার্সদেরকে পাঠাচ্ছে, তাদেরকেও আমরা এক ধরনের দক্ষ বলতে পারি। কিন্তু আপনি তো জানেন যে বিদেশে ডাক্তারের সঙ্গে তুলনা করলে নার্সের তেমন কোনো পার্থক্য নেই। এই নার্সেরও 5 বছর, ডাক্তারের 6-7 বছর। তাহলে ডাক্তার আর নার্সের তুলনা, সবাই গাড়ি চালিয়ে অফিসে আসে, পার্থক্য একটা আছে। সেটা হচ্ছে যে হাই স্কুল বা যেটা আমরা কলেজ লেভেল বলি, ডাক্তারি ঢুকতে গেলে আপনাকে 4 বছরের প্রিম্যাড একটি পড়াশোনা করতে হবে, তারপর ডাক্তারি। আর নার্সিংয়ে ঢুকতে গেলে ক্লাস 12 পাস করার পরে নার্সিংয়ে ঢুকতে হবে। ডাক্তার আর নার্সের মধ্যে পার্থক্য হচ্ছে মেইনলি একজন প্রেসক্রাইব করতে পারে, আরেকজন প্রেসক্রাইব করতে পারে না। সেই হিসাবে আমাদের নার্সদেরকে এখন বিদেশে রপ্তানি করা কঠিন, অসম্ভব না, একটু দূরে হোক। তাই আমি মনে করছি যে যেহেতু আমাদের ইন্ডিয়াতে 50টার মতো বিশ্ববিদ্যালয়, আমাদের 100, যেহেতু উই আর প্রডিউসিং এ লট অফ জবলেস পিপল, আমাদের উচিত হবে সরকার এখন যেটা করতে পারে, সরকারের ভূমিকা, সরকারের দায়বদ্ধতা এগুলো বলবো না, সরকার যেটা করতে পারে এখন অজস্র টেকনিক্যাল ইনস্টিটিউট যারা লোককে দক্ষ করবে, অর্থাৎ আমি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেভেল, এই লেভেলে বলতে, তার মানে আপনার কথা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, প্রশিক্ষণ কেন্দ্র না, প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার জন্য প্রণোদনা দেওয়া। যেমন সরকার বলতে পারে যে বিদেশে রপ্তানি করা যাবে এমন মানব সম্পদ তৈরি করার জন্য যেই ইনস্টিটিউটগুলো আগিয়ে আসবে তাদেরকে সুদ ছাড়া ঋণ দেব, তাদেরকে আমরা আমাদের বিভিন্ন সরকারি জায়গা দেব। তাহলে এই এখন এক শ্রেণীর আরেকটি নতুন স্রোত তৈরি করতে হবে আপনাকে, যে
বিদেশের এখন কারিগরি প্রযুক্তি, ওই প্রযুক্তি নির্ভর সমাজের মধ্যে জনসংখ্যাকে পাঠানোর জন্য যেভাবে দক্ষ করা দরকার, যে এইটা দেশ থেকে দেশে, এশিয়া থেকে ইউরোপে, ইউরোপ থেকে আরেক জায়গায় কিন্তু এটা ডিফারেন্স আছে। তাই মার্কেট বুঝে বুঝে আপনাকে, আমি যে কথাটা আমার শেষ করার আগে বলতে চাচ্ছি, মার্কেট বুঝে বুঝে আপনাকে, কাস্টমার বুঝে বুঝে দেশ বুঝাচ্ছি, আপনাকে লোককে দক্ষ করতে হবে। তার মানে মার্কেটটা বুঝে সেই অনুযায়ী আমাদের মানব সম্পদকে প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সবশেষ প্রশ্ন আপনার কাছে যদি জানতে চাই যে এই রেমিটেন্সের গতিধারা অব্যাহত রাখতে এবং এটাকে আরো গতিশীল করতে আর কি ভূমিকা থাকতে পারে? দেখেন, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে অলরেডি প্রচার পেয়ে গেছে যে আমাদের যে কর্মী ভাইরা বিদেশে চাকরি করতেছে, তারাই আমাদের অর্থনীতির একটা বিরাট পিলার হিসেবে কাজ করতেছে, কিন্তু তারাই সবচেয়ে নিগৃহীত, তারাই সবচেয়ে অপমানিত, তারাই সবচেয়ে আপনার কি বলবো বঞ্চিত, তাদের উপরে সমস্ত অত্যাচার। একেবারে বিমান ঢাকা আপনার এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নামার পরেই কাস্টমসের অত্যাচার থেকে বেরিয়ে আসা বাইরে ট্যাক্সি ড্রাইভারদের অত্যাচার, দালালের অত্যাচার, ফরিয়ার অত্যাচার, এত কিছুর ভিতরেও কিন্তু তারা কাজ করতেছে। আমি মনে করি, আমি যখন একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি যখন আরেকটি ব্যাংকের ডাইরেক্টর ছিলাম, আমি সবসময় একটা কথা বলেছি, যে এখনও বলছি, আর স্পষ্ট করে বলছি, যে এদেরকে না ভিআইপি না সিআইপি আমরা তো কিছু দিতে পারতেছি না, কিন্তু এদেরকে ওয়েজ আর্নার যদি হয়, একটা লিমিট পর্যন্ত ওয়েজ আর্নারকে এক ধরনের পদাঙ্কিত করা উচিত। এক্স্যাক্টলি, ওয়েজ আর্নারের ক্ষেত্রে কে ইম্পর্টেন্ট, যেন সে সেই কাজ মাথার কাম পায়ে ফেলে তো দেশের জন্য একটা গতি প্রবাহ রাজস্ব না হলে। আমি যে আপনার আলোচনা থেকে কি বেরিয়ে আসছি, একটি গবেষণা কেন্দ্রের আলোচনা থেকে এটাই বেরিয়ে আসছে যে আমরা মার্কেট বৃদ্ধি করে 25% অফ আওয়ার $15 বিলিয়ন অন্তত 15-20% বৃদ্ধি করতে পারবো। স্ট্রেট আরও 15%-20% বৃদ্ধি করতে পারবো যদি আমরা হুন্ডিতে আসা যে টাকার যে ইনফর্মাল চ্যানেল, ব্যাংকিং চ্যানেলের বাইরে, সেটাতে আসার জন্য ওই সমস্ত দেশের ভাইদেরকে সালাম দিয়ে দিয়ে যদি অফিসে এসে, ও এখন করে কি জানেন, সে তো ওখানে 12 ঘন্টা, মানে 8 ঘন্টা চাকরি, 4 ঘন্টা ওভার টাইম। কোনো একটা খাওয়ার সময় যখন সে একটি ওয়েজ আর্নার স্কিমের অফিসে আসতেছে আপনার মানি ট্রান্সফারে, দেখা যায় যে চেয়ারে ওই ছোটো ছোটো মানি ট্রান্সফারে 1 বা 2 লোক থাকে, চেয়ারে কোডটা আছে, উনি নাই। তারপরে এবং সে আবার আরেকদিন যখন আসতেছেন বলতেছে সিস্টেম ডাউন আছে, পরে আসেন। এই ধরনের প্রযুক্তিগত জটিলতা না করে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে, ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে ব্যাংকের লোকরা ওয়েজ আর্নার যারা এখানে আনেন, ট্রান্সফার করেন, তারা গিয়ে গিয়ে তাদের কাছ থেকে সালাম দিয়ে দিয়ে টাকা সংগ্রহ করলে আই চ্যালেঞ্জ 15-20% রেমিটেন্স বৃদ্ধি পাবে। এটাই ইম্পর্টেন্ট। এটা এইভাবে আমার মতো করে কেউ বলবে না, যেহেতু আমি ব্যাংকার হয়ে বলছি, ব্যাংকারদের আমাদের সাংঘাতিক গাফিলতি ছিল, এখনও হয়তো কিছুটা আছে। সেই গাফিলতিটা যদি আমরা অতিক্রম করতে পারি, আমাদের রেমিটেন্সের প্রবাহ অফিসিয়াল চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে বৃদ্ধি পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এনবি স্টুডিওতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজের সাথে, যিনি একই ধারা অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক। তিনি যেমনটি বলছিলেন যে দেশের রেমিটেন্সের গতিধারা টিকিয়ে রাখার জন্য কি কি করতে হবে, সেটা এতক্ষণ আপনারা জানলেন, শুনলেন এবং বুঝলেন আশা করি। তো আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আবারও সময়ের আলাপনা আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভেচ্ছা সবাই।